ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। দেশে ফিরলেই কি কারাগারের দরজা খুলে যাবে, নাকি আদালতে সিঁড়ি বেয়ে শুরু হবে নতুন এক আইনি লড়াই? ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তাহলে ঠিক কি হবে? জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। অনেক তো কাজ দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কাজ দেওয়া শুরু করেন। আমরা শুধু কথার ফুলঝড়ি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। কান্নাকাটি করে আবার জুলাই বিপ্লবীদেরকে ডেকে জুলাইকে আজ বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। এক শ্রেণীর কথা বারবার বলা হচ্ছে, মিডিয়ার এক শ্রেণীর মানুষ এবং বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতি জগতের কিছু চিহ্নিত মুখ জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে। জুলাইয়ের গ্রাফিতির উপর অসম্মানজনক, চরম অপমানজনক আচরণ করা হচ্ছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। এই সকল জাতির সাথেই তামাশা বিএনপি যদি বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। কিন্তু ঘটনা তো এমনও হতে পারে যে সে কোথাও থেকে এই খবরটা পেয়েছে এবং উনি কিন্তু তাহলে আপনাকে বলেছে, যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করুন, আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাকে সব কিছু ডিটেলস বলে দেবো। আপনার ঘরের ভিতরেই শত্রু আছে, যারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম টাকা পয়সা খেয়ে আপনার পেছনে লেগে আছে, তাদের নাম, তাদের ডিটেলস সব কিছু বলে দিতে পারবো। আপনি পাত্তা দিলেন না, আপনি ভাবলেন আরে বলে তুই তো আমার শত্রু, তুই আমাকে কি অ্যাডভাইস দিচ্ছিস? এমনটি ভাবা কি ঠিক? না, এমনটি ভাবা ঠিক নয়। আমার শত্রু হোক আর আমার বন্ধুই হোক, সে যখন বলেছে এমন একটা কথা, তখন এটা নিয়ে ভাববার বিষয়। কিন্তু কিছু কিছু মানুষ যারা আপনার আশেপাশে আছে, তারা আপনাকে বোঝাচ্ছে দূর দূর, ওই প্যাটার কথা বিশ্বাস করেন না, ওই প্যাটা তো এমনি আপনারা দেখতে পারেন, আপনি একটা আলাদা প্যারা দিল, আলাদা একটা টেনশন রাখলো। আসলে কিন্তু তা নয়। আমি এতগুলো কথা কেন বললাম, আপনাদের একটা ভিডিও দেখাই, তাহলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন বাসা থেকে নিয়েছে। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই কথাগুলো কর্নেল ডক্টর অলি আহমদ একটা জনসভায় বলেছেন তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে, যে দেখুন আপনার অনেক শত্রু হয়ে গেছে, আপনি ঢাকার বাইরে গেলে কখনো রাত্রিযাপন করবেন না, আপনাকে মেরে ফেলার জন্য একটা মহল লেগে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনারা শুনলেন। এখন এটাকে নিয়ে যারা তারেক রহমানেরই শত্রু আমি বলবো, তারা অ্যানালাইসিস করছে এমন করে, এটা অলি আহমদ বলছে, অলি আহমদ তো এখন জামাতের কাছে চলে গেছে। কিছু অথর্ব মূর্খ সাংবাদিক নামধারী কিছু কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটাকে এমন করে বোঝাচ্ছে যে অলি আহমদ যদি আজকে আমাদের দলে থাকতো, মানে বিএনপিতে থাকতো, তাহলে অলি আহমদের কথাগুলো শুনতাম। অলি আহমদ তো শত্রুপক্ষে চলে গেছে, জামাতের সাথে চলে গেছে, জামাত চিচি এমন কথা বলছে কিছু মূর্খ অথর্ব খ্যাত সাংবাদিক। এখন তারেক রহমান সাহেব এটাকে কীভাবে নেবেন, সেটাই বড় প্রশ্ন। দেখুন উনি একটা কথা বলেছেন, জনাব তারেক রহমান, আপনি 11 দলকে আপনার শত্রু ভাববেন না। এই কথাটার পিছনে কিন্তু অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কারণ আছে। দেখুন একই দিনে জামাতের আমির মহোদয় একই জনসভায় বলেছেন যে নির্বাচনের সময় আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে বিএনপিকে সেই ইন্টারিয়াম গভর্নমেন্ট ষড়যন্ত্র করেই ক্ষমতা এনেছে। তখন স্বভাবতই প্রশ্ন আসে যে আমাদের আমির সাহেব কেন এতদিন এই কথাগুলো বলেননি, বা এই যে ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দিয়ে, জামাতকে হারিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে, এটা এতদিন কেন উনি কোনো জনসমক্ষে বা পার্লামেন্টে বা কোথাও বলেননি? উনি বলেননি, উনি যুক্তি দেখিয়ে বলেছেন, দেখুন তখন যদি আমরা এইটা নিয়ে কোনো ধরনের আন্দোলন করতাম, রাস্তায় নামতাম, তাহলে তৃতীয় শক্তির দেশে এসে এমন একটা প্রভাব করতো যে দেশটা একদম শেষ হয়ে যেত। সেই দেশকে বাঁচানোর জন্যই আমরা ওই পথে যাইনি, আমরা মেনে নিয়েছি, আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই, এই সরকারের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা শুধু চাই জুলাই সনদ পাস করুন, গণভোটকে রায় দিন, এবং যেভাবে লেখা আছে জুলাই সনদের শর্তগুলো সেগুলোকে মেনে চলুন। দুটো প্রসঙ্গ কিন্তু আলাদা বন্ধুরা। একটি হলো জামাতের আমির চায় তারেক রহমানের সাথে বন্ধু ভাবাপন্ন রেখে
জুলাই সনদকে পাস করতে এবং গণভোটের রায়কে স্বীকৃতি দিতে। তারা এই সরকারের সাথে আসলে কোনো শত্রুতা করছে না, সেটা আমরা কিন্তু যদি আমরা সংসদের দিকে তাকাই, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যখন হয় তখন সেগুলো যখন দেখি, তখন এটা কিন্তু আমরা অনেকে একটা হিসাব করে ফেলেছি যে জামাতের সাথে বিএনপি একটা সমঝোতা হয়েছে। তাহলে এই সমঝোতার পর অলি আহমদ সাহেব এই কথাটা কেন বললেন? অলি আহমদ সাহেব কেন এই কথাটা বললেন যে তারেক রহমানের অনেক শত্রু আছে এবং উনি জানেন, এবং উনি প্রয়োজনে তারেক রহমানকে বলেছেন আপনি আমার সাথে কথা বলুন, আপনার শত্রু আপনার ঘরের ভিতরে আছে। কথাটা কিন্তু হয়তো বা মিথ্যা নয়। তাহলে অলি আহমদ সাহেবের মতো একটা মানুষ এমন কথা বলতে পারতেন। অলি আহমদ কিন্তু বাংলাদেশের একটা ফিগার, আপনারা জানেন। ডক্টর কর্নেল অলি আহমদ মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানের সাথে ছিলেন এবং উনি ওই ভাষণে এটাও বলেছেন, আমি জিয়াউর রহমান সাহেবকে সাবধান করেছিলাম যে আপনি কোথাও রাত্রি যাপন করবেন না। জিয়াউর রহমান সাহেব শুনেনি। কাজে এই কথাটাকে আপনি যে কোনোভাবে ফেলে দিতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনার একটু বিবেচনা করা দরকার। আপনি এই সমস্ত অথর্ব মূর্খ খ্যাত সাংবাদিকদের কথা শুনবেন না, কথা বলুন না। আপনি জানুন কারা আপনার ভিতরে থেকে আপনার দলে আছে, অথচ আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছে কোটি কোটি টাকা। উনি তো বলে দিয়েছেন স্থান কাল পাত্র সহ অ্যামাউন্টটাও আপনাকে বলে দিবেন। আপনি কেন সেটা ছাড়বেন? আপনি কাউকে এত বিশ্বাস করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি অত ভালো কাজ করছেন, বাংলাদেশের মানুষ আপনার এই সমস্ত ছোট ছোট কাজগুলো নিয়ে বেশ খুশি। আমরা কিন্তু এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো দেখে খুশি হচ্ছি ঠিকই, কিন্তু রাষ্ট্রের উন্নতির জন্য আপনি যেটা করতে চাচ্ছেন সেটার কি প্রতিফলন আপনার মন্ত্রী পরিষদ বা আপনার ঘরে যারা আছেন তারা কি সেটা মানছেন, বা তারা কি সেটা করছেন, বা তারা কি সেটা করতে চাচ্ছেন? না। এমন বহু প্রমাণ আছে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তারা মানছে না। তারা যে যার মতো তাদের মতো করে রাষ্ট্রকে চালাবার জন্য এক ধরনের নতুন পথ খুঁজে নিচ্ছে। কিছু কিছু খবর আপনার কাছে আসছে, কিছু কিছু খবর আপনার কাছে আসছে না। ডক্টর অলি আহমদ সাহেব তো পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনার ঘরে কিছু মানুষ আছে, কিছু এমপি মন্ত্রী মিনিস্টার আছে যারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদের সাথে একাত্তা হয়েছিল। তারা কারা? তাদেরকে খুঁজে বের করুন। আপনি নিজেও জানেন যে আপনার কথা সর্বাঙ্গে সর্বক্ষেত্রে সর্বভাবে পালিত হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টারা এমন এমন কথা বলছে যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কোনো শত্রুপক্ষ যদি আপনাকে কেউ বলে যে আপনি একটু সাবধানে থাকবেন, সেই কথাটা কিন্তু আমলে নেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী। আপনি এই সমস্ত, আবারও বলছি, খ্যাতমার্কা সাংবাদিকদের কথা শুনবেন না। অসুবিধা কি? অলি আহমদ আপনার ঘরের মানুষ। অলি আহমদ সাহেবের সাথে আপনাদের পারিবারিক সম্পর্ক আছে, আপনার মায়ের সাথে সম্পর্ক ছিল। আপনার আম্মা যখন অসুস্থ ছিল বা করোনার সময় যখন কোনো সংসদীয় কমিটির উচ্চ পর্যায়ের নেতারাও দেখা করতে পারতেন না, তখন আপনার আম্মা হুজুর অলি আহমদ সাহেবের সাথে দেখা করেছেন, তাকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছেন। একটা সম্পর্ক ছিল, আপনার আব্বার সাথে তার একটা সম্পর্ক ছিল। সে নিশ্চয়ই আকাশ থেকে এনে এই কথাটা বলেনি যে আপনি সাবধানে থাকবেন। আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সম্পর্কে কোনো কথা বলবার আগে যে কোনো নাগরিক এসে যে দলের নেতাই হোক আর যেই হোক, সে কিন্তু একটু হিসাব করে কথা বলে। আর সেই কথাটাকে আপনি আমলে না নেবার জন্য বিভিন্ন মহল থেকে আপনাকে চাপ সৃষ্টি করা হচ্ছে, বা আপনাকে বোঝানো হচ্ছে অলি আহমদ তো জামাতের সাথে গেছে, ও জামাতের লোক, ওর কথা হইলেন না স্যার, ও তো পচা মাল, জামাত একটা পচা দল, এমনটি তো বোঝাচ্ছে। আপনি জানেন জামাত আপনার সাথে কতটুকু কোঅপারেশন করছে, এটা আপনি নিজেও বুঝেন। জামাত আপনার অমঙ্গল চায় না। জামাত চায় না যে দেশে একটা অরাজকতার সৃষ্টি হোক, আপনার পতন হোক, নতুন করে আবার ইলেকশন হোক, রাস্তাঘাট অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ হোক, দেশে আবার একটা সেই পরিস্থিতি সৃষ্টি হোক যেটা আগে আমরা দেখেছি। জামাত চায় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা যেভাবে বোঝান, জামাত কিন্তু দেশের মঙ্গল চায়। আপনারা যারা কথায় কথায় জামাতকে রাজাকার বলেন, এই জামাতকে এই দেশের শত্রু ভাবেন, তাদের জ্ঞাতার্থে বলছি, এই জামাত সেই জামাত নয়। আজকে যারা জামাত করে তাদের মধ্যে কেউই নেই যাদেরকে আপনি রাজাকার বলে অঙ্গুলি নির্দেশ করতে পারবেন। তাদের বয়সটা দেখুন। এরা নতুন একটা রাজনীতি নিয়ে, নতুন একটা ভাবনা নিয়ে এই দেশটাকে সাজাবার জন্য এসছে, যার জন্য জামাতারা মিলে পরিষ্কার করে বলে দিয়েছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হবার পরও, আমরা জানবার পরও আমরা কোনো আন্দোলনে যাইনি, জাস্ট দেশকে ভালোবাসার জন্য। দেশে ফিরলেই কি কারাগারের দরজা খুলে যাবে, নাকি আদালতের সিঁড়ি বেয়ে শুরু হবে নতুন এক আইনি লড়াই? 24-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তাহলে ঠিক কি হবে? ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার বরাত দিয়ে এবছরই দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কিন্তু রাজনৈতিক জল্পনা কল্পনার চেয়ে বড় হয়ে সামনে এসেছে আইনের প্রশ্ন। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পলাতক দণ্ডিত আসামি। তবে আইনগতভাবে দেশে ফিরতে তার কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তিনি চাইলে স্বেচ্ছায় দেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, ফলে প্রয়োজনে সেই পথও খোলা আছে। একই কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে শেখ হাসিনা দেশে ফিরলে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মে আত্মসমর্পণ করবেন এবং এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে সব আইন বিশেষজ্ঞ একমত নন। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রথম বাধা হতে পারে পাসপোর্ট। দেশ ছাড়ার সময় তার কাছে সরকারি লাল পাসপোর্ট ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি নেই। দেশে ফিরতে হলে সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নিতে হবে। সরকার সেই অনুমতি দিলে তবেই বাংলাদেশে আসা সম্ভব হবে। আর দেশে ফিরে যদি তিনি আত্মসমর্পণ করেন তাহলে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে এবং তাকে কারাগারে যেতে হবে। সেখান থেকে শুরু হবে তার
পরবর্তী আইনি লড়াই। প্রশ্ন হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এখনও কি আপিল করা সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও আইন বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে অনেক ক্ষেত্রেই বিলম্বিত আপিল গ্রহণের নজির রয়েছে। চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, যুদ্ধাপরাধের মামলায় পলাতক দণ্ডিতদের দেরিতে করা আপিল বিভাগ গ্রহণ করেছে। সংবিধানের 104 অনুচ্ছেদের সম্পূর্ণ ন্যায় বিচার নীতির ভিত্তিতে আদালত এমন সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকও মনে করেন, দীর্ঘ সময় পরেও আপিল গ্রহণের উদাহরণ রয়েছে, তবে সেটি গ্রহণ করা হবে কিনা তার সম্পূর্ণ সিদ্ধান্ত আদালতের। আইনজীবী SM শাহজাহান বলেছেন, ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচারের মূলনীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া। ফলে শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে আপিল করতে চাইলে আদালত সেই আবেদন শুনতে পারেন। এরপর মূল আপিলের শুনানিতে তার দণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত নেবেন আদালত। এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। পরে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার পক্ষ থেকে বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি এখনো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু তিনি যদি ফেরেন তাহলে প্রথম গন্তব্য হবে আদালত, এরপর কারাগার, তারপর শুরু হবে আপিলের লড়াই। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে যে আমি এই এলাকার মেহমান না, আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন? বাঁশখালীর নাগরিকত্ব দিবেন আমারে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা আমাদের দুঃখ, দেশ স্বাধীনের আজকে হয়ে গেছে 50 বছরের ঊর্ধ্বে, 55 বছর। একটু বৃষ্টি নামলে আমাদের ঘর বাড়িতে পানি ঢুকে পড়ে, রুজি রোজগার বন্ধ হয়ে যায়, মাছের ঘের পুকুর সব ভেসে যায়, আমাদের গরু ছাগল পশু এগুলো নষ্ট হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়। এক একটা বন্যা মানে বাংলাদেশের এক একটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছরই এটা লেগে আছে, এর কোনো সমাধান নাই। কেন থাকবে না? সমস্যা যেখানে সমাধানও আছে সেখানে। যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায় তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে কি? তার মানে হলো যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছেন। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। এরা কারা? গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা বসে আছে, গ্রামের মেম্বার থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, মন্ত্রী হয়েছে, যুগে যুগে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমরা একটা সংগঠন, পার্লামেন্টে আমরা বিরোধী দল, অসুবিধা নেই। এই দেশ শুধু সরকারি দলের না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। বিভিন্ন আসন থেকে 90টি আসন থেকে জনগণ আমাদেরকে সংসদের ভিতরে দিয়েছে। সেখানে বসে বসে আঙ্গুল চুষার জন্য আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য। যেখানেই জনগণের দুর্ভোগ, যেখানেই সমস্যা, আমরা গর্জন করে উঠবো, আমরা গর্জন করেই যাব। হ্যাঁ, সরকার যদি কোনো ভালো কাজ করে তাতেও সমর্থন দেব, কিন্তু দেশের মানুষের ক্ষতি হবে আর বসে বসে চুপ করে থাকবো, এটা হবে না। আমি আজকে 2টি উপজেলা এ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছি, তা উপজেলার একটা অংশ, সব জায়গায় তো আর আমি যেতে পারি না। আমি যেটুকু দেখলাম, মানুষ দারুণ কষ্টে আছে, এবং তুলনামূলকভাবে বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে। এটা আমার বিবেক থেকে আমি বলছি, আমি যা দেখেছি, যা বোঝার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, সাতকানিয়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত। পুরা চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, 8টা বিভাগের মধ্যে অর্ধেক 4টাই সম্প্রতি বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি এখানে প্রথমে আসলাম কেন? আমার তো বাড়ি সিলেট বিভাগে। আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমিও তাই। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমার অবস্থা তেমন, যেখানেই জনগণের দুর্দশা দুর্গতি, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি ওখানে চলে যাবো ইনশাআল্লাহ।
আমি এখানে কেন এসেছি সবার আগে? কারণ আমি খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গাটা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানেই আমাকে আগে আসতে হবে। আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন, আপনাদেরকে নিয়েই আমাদের সংগঠন। আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত দিয়েছি, বিপন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধার কাজে অংশ নিন, যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার পৌঁছায় দেন। আমরা এটা রিলিফ বলি না। কিসের রিলিফ আবার? এরা আমাদের ভাই বোন। আমার ভাইয়ের বাড়ি থেকে আমি রিলিফ নিয়ে যাবো নাকি? আমি তো উপহার নিয়ে যাবো। সুতরাং যা আল্লাহ তৌফিক দিবেন এটা আমাদের উপহার। গরিব ধনী এখানে কিছু নাই। আমরা ধনীর বাড়িতে উপহার নিয়ে যাই না। বিপদে পড়লে সবাই সমান। আমরা এই জন্য যা পারি তাই করবো। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তৌফিক দেন। 33 জন মানুষ শুধু এই বিভাগে মারা গিয়েছে, পাহাড়দোষী। ইনশাল্লাহ তাদের প্রত্যেকের মাথাপিছু তাদের পরিবারের কাছে, এক পরিবারের 4 জন হতে পারে, অসুবিধা নেই। 4 জন হলে প্রত্যেকের মাথাপিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 50,000 টাকা করে আগামী 3 দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে অনুরোধ করবো, আমরা তো একটা দল, সরকারের ট্রেজারি থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করুন। এটি সরকারের দায়িত্ব। আমাদের এটা সুযোগ আর সরকারের এটা দায়িত্ব। এরপরে এই যে বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারো ঘর পড়ে গেল, কারো গবাদি পশু নষ্ট হলো, ক্ষেতের ফসল চলে গেল, মাছের ঘের ভেসে গেল। এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন করে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেয়, আমরা তাই দাবি করছি। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।